আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আইটিভি বাংলা সংবাদে। সাথে আছি আমি মৌর রহমান। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। সবার সাথে বন্ধুত্ব বজায় রাখলেও স্বাধীনতা রক্ষায় যা করা দরকার তা করা হবে, প্রধানমন্ত্রী। জনসভার বিষয়ে বিএনপিকে 28 অক্টোবরের কথা মনে করিয়ে দিলেন পররাষ্ট্রমন্ত্রী। অশুভ উদ্দেশ্যে নেতাকর্মীদের সাজা দেওয়া হচ্ছে, ফখরুল। গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনীকে ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ উপযোগী প্রশিক্ষণ নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স উদ্বোধন করে তিনি বলেন, বিশ্বে এখন ডিজিটাল পদ্ধতিতে যুদ্ধ চলছে। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব বজায় রাখলেও স্বাধীনতা রক্ষায় যা যা করা দরকার তা করা হবে। দেশের প্রথম আর্টিলারি বা ভারী অস্ত্র সংবলিত ইউনিট মুজিব ব্যাটারি। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ৮০ জন মুক্তিযোদ্ধাকে নিয়ে গড়ে তোলা হয় এই বাহিনী। প্রশিক্ষিত গোলন্দাজ সেনাবাহিনী গড়ে তুলতে চট্টগ্রামের হালিশহরে যাত্রা শুরু হয় আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের। সেখানে প্রতি বছর প্রশিক্ষণ নিচ্ছে 12টি দেশ সহ বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা। গোলন্দাজ বাহিনীর কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে এবার সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিব ব্যাটারি কমপ্লেক্স প্রতিষ্ঠা। মুজিব ব্যাটারির ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নবনির্মিত কমপ্লেক্স ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমপ্লেক্সটির আর্টিলারি জাদুঘরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, মুক্তিযুদ্ধে ব্যবহৃত কামান, গোলাবারুদ ও গোলন্দাজ বাহিনীর অপারেশনের গৌরবময় ইতিহাস সম্পর্কে অবহিত হন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি মেনেই সভা সমাবেশ করবে, তা না হলে জনগণই তাদের প্রতিহত করবে। তিনি আশা করেন 28 অক্টোবর আন্দোলনের নামে যে পরিস্থিতি তৈরি করেছিল সে পথে এবার হাঁটবে না দলটি। সোমবার 22 এপ্রিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাইল্যান্ড সফর নিয়ে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, জাতিসংঘের এসক্যাপ সম্মেলনের বাইরেও 26 এপ্রিল দেশটির প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। থাইল্যান্ডের পর্যটন খাতে মানব সম্পদ বিনিয়োগে আগ্রহ দেখাবে বাংলাদেশ। সরকারি পাসপোর্টধারীদের বিনা ভিসায় ভ্রমণের বিষয়টিও আলোচনা করা হবে সফরে। প্রধানমন্ত্রী এই সফর দুই দেশের সম্পর্কের নতুন দ্বার উন্মোচন করবে। সফরে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই ও মুক্ত বাণিজ্য আলোচনার বিষয়ে লেটার অফ ইন্টার্ন থাকবে। একটা চুক্তি, 3টা সমঝোতা স্মারক, একটা লেটার অফ ইন্টার্ন। আগামী 26 এপ্রিল এসক্যাপ সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য প্রসঙ্গে পৃথিবী এখন সংঘাতময় পরিস্থিতির মধ্যে, সে কারণেই প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিচ্ছেন। মিথ্যা ও বানোয়াট মামলায় দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলনের জামিন নামঞ্জুর ও কারাগারে প্রেরণ এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গ সংগঠনের 27 জন নেতাকর্মীর জামিন নাকচ করে আজ কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এ ধরনের জুলুম বন্ধ না হলে দেশ চরম নৈরাজ্যে নিপতিত হবে। আর তাই জনগণ বর্তমান ডামি আওয়ামী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে আন্দোলন সংগ্রামে আরো বেশি বলিয়ান হয়ে উঠেছে। সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা প্রদান এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাগারে প্রেরণের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং উল্লেখিত নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার সহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তাদের বক্তব্যে বলেছেন, অনেক কিছু তলে তলে ঘটে, তলে তলে ওনারা দেশ ও জনগণ বিরোধী কাজ করেই যাচ্ছেন। রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সদ্য কারাগার মুক্ত দলের চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব মুক্তি পাওয়ার পর রুহুল কবির রিজভীর সঙ্গে দেখা করতে এলে তিনি এসব কথা বলেন। দুপুরে জামিনে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাবিবুর রহমান হাবিবের সাজা প্রসঙ্গে রিজভী বলেন, এই সরকারের আজ্ঞাবাহী আদালত হাবিবুর রহমান হাবিবকে নতজানু হতে বলেছিলেন, কিন্তু তিনি যা বলেছেন তা সত্য ও বিশ্বাস করে বলেছেন। সেই বলাটাই ছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে তার পক্ষে হাবিবুর রহমান হাবিবের দৃঢ় অবস্থান। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশন দুদককে চিঠি দিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। চিঠিতে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিতে দুদককে অনুরোধ জানান তিনি। এ বিষয়ে দুদকের আইনজীবী জানান, চিঠি পর্যালোচনা করে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাবেক আইনজীবী বেনজির আহমেদের বিরুদ্ধে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য সম্প্রতি উঠে আসে দেশের বেশ কিছু গণমাধ্যমে। শনিবার অবশ্য নিজের ভেরিফাইড ফেসবুকে ভিডিও আপলোড করে সেসব অভিযোগের জবাব দেন। রবিবার বেনজিরের বিরুদ্ধে গণমাধ্যমে আসা এসব অভিযোগের বিষয়ে অনুসন্ধান করতে চিঠি নিয়ে দুদকে যান ব্যারিস্টার সুমন। দুদক কার্যালয়ে চিঠি জমা দিয়ে সাংবাদিকদের বলেন, বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান করা উচিত দুদকের। ফিলিস্তিনের গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজার রাফা অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় 18 শিশু সহ 22 ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার রাতে পরপর দুটি বিমান হামলায় এই প্রাণহানি হয়। নিহতদের মধ্যে একই পরিবারের 13 শিশু সহ 2 নারী রয়েছেন। রাফায় হামলার শোক কাটাতে না কাটাতে গাজার নুসিরাত শরণার্থী শিবিরে ভয়াবহ বিমান হামলার খবর সামনে আসে। শরণার্থী শিবিরের একটি বাড়িতে দখলদারদের বিমান হামলায় অন্তত 7 ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। এদিকে গাজার খান ইউনিস শহরের নাসের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে 180টি মরদেহের সন্ধান পেয়েছে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ। এ নিয়ে গত কয়েকদিনে গাজায় তৃতীয় গণকবরের সন্ধান পাওয়া গেল। এর আগে ইসরায়েলি বাহিনী সরে যাওয়ার পর গাজার আল শিফা হাসপাতাল এবং বেইত লাহিয়া এলাকায় দুটি গণকবরের সন্ধান পাওয়া যায়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে ইসরায়েলে। হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে রাজধানী তেল আবিবে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। স্থানীয় সময় শনিবার তেল আবিবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এ বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা হামাসের হাতে বন্দী থাকা 133 জিম্মিকে মুক্ত করতে ইসরায়েল সরকারের ব্যর্থতা নিয়ে তীব্র ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া হামাসকে জিতিয়ে দেওয়া বলে মুক্তি দেখান তিনি। গত 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলায় 1200 জন নিহত হন এবং 253 জনকে জিম্মি করে নিয়ে যান হামাস যোদ্ধারা। গত নভেম্বরের যুদ্ধবিরতি বিনিময়ে কিছু জিম্মিকে মুক্ত করা হয়। রিয়াল মাদ্রিদ বার্সেলোনা এল ক্লাসিকো ফুটবল আজ মধ্যরাতে স্প্যানিশ লা লিগায় মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী দল। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে গড়াবে হাই ভোল্টেজ ক্লাসিকো ম্যাচটি। এমনিতে লা লিগার শিরোপা নির্ধারণে রিয়াল বার্সার এই লড়াইয়ের ভূমিকা কম। 31 ম্যাচে 78 পয়েন্ট নিয়ে শীর্ষে মাদ্রিদ জায়ান্টরা। 2-এ থাকা বার্সার পয়েন্ট সমান ম্যাচে 70। গত সেপ্টেম্বরে লিগের ষষ্ঠ রাউন্ডে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে 3-1 গোলে হারের পর লিগে খেলা 25 ম্যাচের 19টিতেই জিতেছে রিয়াল। কার্লো আনেসেলন্তির দল বাকি 6 ম্যাচ ড্র করেছে। জাভি হার্নান্দেসের বার্সেলোনা অবশ্য প্রথম 5 ম্যাচে ছিল নিজেদের ছায়া হয়ে। গতবারের লিগ চ্যাম্পিয়নরা বেশিরভাগ সময় ছিল পয়েন্ট টেবিলের 3 নম্বরে। জানুয়ারির শেষ সপ্তাহে জাভি ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়ার পর নাটকীয় মোড় দেখা দেয়।
গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে 4-1 হারের আগ পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 13 ম্যাচে অপরাজিত ছিল কাতালান জায়ান্টরা। রিয়ালের বিপক্ষে সব প্রতিযোগিতায় খেলা সবশেষ 18 অ্যাওয়ে ম্যাচের 10টি জিতেছে তারা। চলতি মৌসুমে সব হারানো বার্সার তাই আরেকটি এল ক্লাসিকোয় চেষ্টা থাকবে জয় নিয়ে সমর্থকদের কিছুটা সান্ত্বনা দেওয়ার। অভিনেতা অলিউল হক রুমি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতার ভাগিনা ফয়সাল আহমেদ। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন অলিউল হক রুমি। ভারতের চেন্নাইয়ে চিকিৎসা নিতে যান। সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেতা। বরিশালের আঞ্চলিক ভাষাতেই বেশি অভিনয় করে থাকেন রুমি। এই ভাষাতে দর্শকদের হাসান ও কাঁদান। 1978 সালে এখন কৃতদাস নাটকের মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু তার। টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। 2009 সালে দরিয়াপাড়ের দৌলতি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় অলিউল হক রুমির। শিল্পী সমিতি নির্বাচন ঘিরে যেন এফডিসিতে বসেছিল তারকাদের মিলন মেলা। নতুন পুরনোদের এই সম্মিলনীতে নজর কেড়েছে এক সময়ের তারকা নায়িকা শাবনূর ও এই সময়ের নায়িকা পরিমণির হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ঢাকাই চলচ্চিত্রের 90 দশকের সাড়া জাগানো নায়িকা শাবনূর, দর্শকের মনে যার এখনো অবাধ বিচরণ। শাবনূরের অভিনয় সর্বদাই মুগ্ধ করেছে সিনেমা প্রেমীদের। অন্যদিকে চিত্রনায়িকা পরিমণির দেশের বিনোদন জগতে বর্তমান প্রজন্মের স্বনামধন্য ও প্রতিভাবান অভিনেত্রী। নিজের মোহময়ী রূপ ও অভিনয়শৈলী দিয়ে তিনি ভক্তদের মন জয় করেছেন সহজেই। এ সময়ের জনপ্রিয় এই তারকা মন জুড়ে রয়েছে নায়িকা শাবনূরের প্রতি অপার মুগ্ধতা। তাদের দুজনের মধ্যকার সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রমাণ মিলেছে শিল্পী সমিতি নির্বাচনের দিন গ্রহণকৃত কিছু স্থির চিত্রে। এর মধ্যে শাবনূরের সঙ্গে শিল্পী সমিতি নির্বাচন দিনের বেশ কিছু স্থির চিত্র নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন পরিমণি। সেই সঙ্গে জানিয়েছেন শাবনূরকে ঘিরে নিজের উচ্ছ্বাসের কথাও। শাবনূরকে শৈশবের মুগ্ধতা আখ্যা দিয়ে পরি লিখেন, একজন শাবনূর, একজন সুপারস্টার, এক শৈশবের মুগ্ধতা, একজন সুন্দর মনের মানুষ, একটা ভালোবাসা। পরীর শেয়ার করা ছবিগুলো মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। নেটিজেনরা দুই প্রিয় নায়িকাকে এক ফ্রেমে দেখে ভীষণ আনন্দিত। তাদের অঢেল লাইক ও রিয়্যাক্টের সঙ্গে যোগ হয়েছে 1002 ইতিবাচক মন্তব্য। বেশিরভাগ মন্তব্যকারী শাবনূরকে বাংলা সিনেমার শেষ সুপারস্টার নায়িকা বলেছেন। আরটিভি বাংলার পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।